আজকে খবর ডায়মন্ড হারবারের একজন ভিডিও আজকে পরবর্তীকালে বলতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিশাপ ছিল। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে এবং তৃণমূলের বিদায় নিশ্চিত, সেই ভয়। ওই যে আমরা ছোটবেলায় সেন্টার ফ্রেশ চুইংগামের অ্যাড দেখতাম, আগামী দিন কপিল সিব্বল ওই অ্যাড করবেন লা 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 এরকম ভাবে। উনি কড়া বার্তা দিতে পারেন, উনি কাউন্সিলরদের কড়া বার্তা দিতে পারেন, ইয়েদের মানে সমস্ত তাদের সর্বশক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু তাতেও লাভ হবে। জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন যে বাইরের রাজ্য থেকে ফর্ম 6 এর মাধ্যমে লোক ঢোকাচ্ছে বিজেপি। দেখুন, জ্ঞানেশ কুমারকে উনি চিঠি দেবেন না, উনি রাষ্ট্রপতিকে চিঠি দেবেন না, উনি প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন, এটা সম্পূর্ণ ওনার বিষয়। আর আমরা ইলেকশন কমিশনকে এখানে ডিফেন্ড করতে আসিনি, আমরা ইলেকশন কমিশনের মুখপাত্র নই। জ্ঞানেশ কুমার মমতা ব্যানার্জি কি কথা হবে, কি চিঠি দেবেন, এটা জ্ঞানেশ কুমার মমতা ব্যানার্জি বুঝবেন। এ নিয়ে বিজেপি উদ্গ্রীব নয়। বিজেপি এবং পশ্চিমবঙ্গের মানুষ সকলের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে এবং তৃণমূলের বিদায় নিশ্চিত। সেই ভয় এখন তৃণমূল যে সমস্ত কাজগুলো করছে তারা তার মধ্যেই যুক্ত রয়েছে। দেখুন, আমাদের দলের রাজ্য সভাপতি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি স্ট্রিট ফাইটার। তো একজন স্ট্রিট ফাইটার, তিনি মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করেছেন, তিনি মাটির গন্ধ পেয়েছিলেন 11 সালে, এখন বিদায়ের গন্ধ পাচ্ছেন 26 সালে। তাই বিদায় আসন্ন। তৃণমূল যতই লাফালাফি করুক, তৃণমূলকে কালীঘাটের মা কালী আর জগন্নাথ ধামের জগন্নাথ দেব কেউ বাঁচাতে পারবে না, ওনার বিদায় নিশ্চিত। নির্বাচন কমিশন থেকে 5 জনের বদলি করে দেওয়া হয়েছে, তারা 5 জনই বাঙালি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি আগেই বলেছিলাম বিজেপি বাংলা বিরোধী, এরা পুরো পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিতে চায়। আরে আমরা তো 1980 দশক থেকে আমরা দাবি করে আসছি যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাসকে বদলে দিতে চাইছে একদল মানুষজন। এবং এরা কারা? এই অনুপ্রবেশকারী, পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের মরুদ্যান হয়ে যাচ্ছে। এ কথা তো আমার কথা নয়, এ কথা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছিল। তিনি তখন মুখ্যমন্ত্রী হননি, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন, রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছিলেন। কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হয়েছে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এসছে, আর বাইরের থেকে লাখো লাখো অনুপ্রবেশকারীরা এই পশ্চিমবঙ্গের মাটিতে এসছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি, কে সাদরানি, কে জাভেদ মুন্সি, কে সেলিম মাতব্বর, এরা কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার করে নির্বাচিত করছে ভোট দিয়ে? তো আমার যতদূর ধারণা যে বাংলা বিরোধী তারা বিজেপিকে বলতে পারে, কারণ তারাই আদতে বাংলা বিরোধী, তারা পাকিস্তান প্রেমী, তারা বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা প্রেমী। কারণ ভাবুন, একজন আনসারুল্লাহ বাংলা জঙ্গি গোষ্ঠীর প্রধান, তিনি এসে সরাসরি সংবাদ মাধ্যমে বলছেন যে আমার বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একদিন এই ভারতবর্ষের মানচিত্র থেকে বাংলাকে বার করে নিয়ে আসতে পারবে। তাহলে আদতে কারা বাঙালি প্রেমী আর কারা বাংলা বিদ্বেষী, বাংলা বিরোধী, এটা তারাই প্রমাণ করে দিচ্ছে। দেখুন, বিজেপি এ নিয়ে উদ্গ্রীব নয়, কারণ আমরা এখন সরকারে আসছি। আমরা গত 4ই মে বিধানসভা নির্বাচনের ফলাফল হাতে পাচ্ছি 2.5 মাস। আমরা এখন চিন্তা ভাবনা করছি আমরা সরকার চালাবো, সরকার চালানোর মাধ্যমে আমরা মানুষের কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি, কিভাবে মানুষকে আমরা জনহিতকর প্রকল্পের মাধ্যমে মানুষকে সুবিধা পাইয়ে দিতে পারি, কিভাবে আয়ুষ্মান ভারত, যেটা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ইমপ্লিমেন্ট করতে পারেনি, সেই প্রকল্পগুলোকে কিভাবে আদতে বাস্তবায়ন করতে পারি, কিভাবে মানুষের অর্থনৈতিক উত্তরণের পথকে সচলায়ন করতে পারি, এই জিনিসগুলো নিয়ে বিজেপি ভাবছে। কারণ আমরা প্রথমেই বলে দিয়েছি যে আমরা ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে 7ম পে কমিশন লাগু করব। আমরা ক্ষমতায় আসার সাথে সাথে সমস্ত ভ্যাকেন্সি যেগুলো ছিল, আজকে পশ্চিমবঙ্গে যে 6 লক্ষ ভ্যাকেন্সি তৈরি হয়েছে, সেই সমস্ত ভ্যাকেন্সি, সেই সমস্ত শূন্য পদ আমরা পূরণ করব। আমরা ক্ষমতায় আসার পরেই প্রথম ক্যাবিনেটে 5,700 কোটি টাকার তহবিল মহিলা সুরক্ষা, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য, তা আমরা নিশ্চিত করব এই পশ্চিমবঙ্গের মাটি। আমরা এজ রিল্যাক্সেশন দিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন রাস্তায় আন্দোলন করতে করতে তাদের বয়স চলে গিয়েছে,
তারা পশ্চিমবঙ্গে বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনির্দিষ্টকালের জন্য তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে তারা কিচ্ছু জানে না। তাদের ভবিষ্যৎকে সিকিওর করবার আমাদের এই লড়াই, পশ্চিমবঙ্গকে পুরনো পশ্চিমবঙ্গ ফিরিয়ে দেবার লড়াই, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন, পশ্চিমবঙ্গের কালচার, এগুলো পুনরুদ্ধার করবার লড়াই। যারা এই সমস্ত বিষয়টাকে ধ্বংস করে দিয়েছে, আগামী 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন ধ্বংস হতে চলেছে, তৃণমূলের বিসর্জন হতে চলেছে। বিহার থেকে লোক ঢুকিয়ে বাংলায় ভোট করাতে চায় বিজেপি, আর এই নির্বাচন কমিশন সে তো বিজেপির বাপের সম্পত্তি। সুপ্রিম কোর্টে চলে যা, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে চলে যা। তৃণমূল কংগ্রেসে তো একজন ফ্রি আইনজীবী আছেন, তৃণমূল কংগ্রেসে এরকম ফ্রি আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে নিজে বহুরূপী মানে এই নিজে বহুরূপী, ওনার মাল্টি ট্যালেন্ট যিনি শো করছেন, ফ্রিতে উকিলের কাজ করে দিচ্ছেন, ওই ব্যক্তিকে যেতে বলুন না, গিয়ে বলুক, সুপ্রিম কোর্টকে বলুক, ইলেকশন কমিশনকে বলুক। আজকে নির্বাচন কমিশন প্রথম দিন থেকে এই এসআইআর প্রসেসকে নরম ভাবে নিয়েছে বলেই তো আজকে এই পরিস্থিতি হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ সরকার কত জায়গায় অসঙ্গতি করেছে। তো আমরা মনে করি যে এই এসআইআর প্রসেসকে যারা বিঘ্নিত করার চেষ্টা করছে তারা বিঘ্নিত করতে পারে, কিন্তু আমাদের দলের স্ট্যান্ড পুরোপুরি ক্লিয়ার, নো এসআইআর নো ভোট। শেষ ব্যক্তি পর্যন্ত আমাদের এসআইআর প্রসেসকে কমপ্লিট করতে হবে, কমপ্লিশন করতে হবে, এবং সমস্ত বিলম্বিত প্রসেসের জন্য আজকে দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস। তাদের জন্য আজকে সমস্ত রকম জায়গায় আমাদের মানে পশ্চিমবঙ্গবাসীকে বাধ্যবাধকতার মুখে পড়তে হচ্ছে। তাই পশ্চিমবঙ্গবাসী ঠিক করে নিয়েছে যে আসন্ন 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, 4 মে পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ তারা অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চলেছে ভারতীয় জনতা পার্টির সরকারকে। যে ইঞ্জিনে জং ধরে গেছে, যে ইঞ্জিন দীর্ঘদিন একটা ট্র্যাকের মধ্যে দাঁড়িয়ে আছে, যে ট্র্যাক অলরেডি ভেঙে পড়েছে, আমরা সেই ইঞ্জিনের জং পরিষ্কার করে নতুন ট্র্যাকে আমরা ইঞ্জিন নিয়ে আসবো। ড্রাইভার সিটে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক যে রদবদল চলছে তাতে দেখা যাচ্ছে মালদার পর্যবেক্ষক হিসেবে যিনি এসছেন, তিনি বিহার থেকে এসছেন। তৃণমূল কংগ্রেসের দাবি যে সেই ব্যক্তি বিহারের একজন বিজেপি নেত্রীর স্বামী, তার কাজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। কে এসছেন বিহার থেকে? জয়ন্ত বলে একজন এসছেন মালদার পর্যবেক্ষক হিসেবে। শুনুন, আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস হচ্ছে আপামর একটা ফেলিওর দল। আজকে তারা অফিসার দিতে পারছেন না। আজকে আমার কাছে খবর, ডায়মন্ড হারবারের একজন বিডিও আজকে সুইসাইড করেছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা এই জায়গায় কেন দাঁড়িয়ে রয়েছে? আজকে এই গোটা পশ্চিমবঙ্গের মানচিত্রের ওপর বিডিও অফিসগুলো জ্বালিয়েছিল কারা? আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সমস্ত আপনাদের এই আরো যারা আছে তাদেরকে হুমকি দিয়েছিল কারা? এ তো নতুন কোনো কথা নয়, নতুন কোনো ব্যথা নয়। বাঙালি এ বিষয়ে যথেষ্ট সচেতন এবং বাঙালির দৃশ্যমানতায় এই সমস্ত বিষয়টা রয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যাই বলুক আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাই বলুক, আমরা গন্ধ পাচ্ছি বিদায়ের গন্ধ, মানুষ বিদায়ের গন্ধ পাচ্ছে। এখন চারিদিকে ঘন্টা বাজছে, দেখতে পেয়েছেন তো? আমরা কিছু করিনি, ওরা বলতে পারে বিজেপির ষড়যন্ত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার কি পরিস্থিতি? সামনে লোক মারপিট করছে, কোথাও আগুন ধরে যাচ্ছে, বিদায় আসন্ন, এটা মানুষের কাছে স্পষ্ট। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সুব্রত বক্সী হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোক, গোটা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে পড়লেও মানুষ তাদের বিদায় দিতে প্রস্তুত। মমতা ব্যানার্জি একাধিক উস্কানি দিয়ে চলেছেন। এর আগে তিনি বলেছেন উনি না থাকলে নাকি একটা বিশেষ সম্প্রদায় 1 সেকেন্ডে সব শেষ করে দেবে। এই রাজনীতিতেই তো উনি বিশ্বাসী, উনি তো প্রথম থেকেই এই রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু আমরা সেই মুসলমানদেরকে বলতে এসেছি যে আজকে আপনাদের সাথে যারা প্রতারণা করেছে তারাই তৃণমূল কংগ্রেস। আজকে এক বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে দিয়ে তাদেরকে একটা যে কোনো রকমের সন্ত্রাসবাদী কাজে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা যোগাচ্ছে। এই অনুপ্রেরণাটা উনি যদি না জুগিয়ে এই মুসলমানদের যারা দীর্ঘদিন পশ্চিমবঙ্গে অর্থনৈতিকভাবে নিজেদের ডেভেলপমেন্ট থেকে বঞ্চিত হয়েছে তাদের সেইটুকু যদি ফিরিয়ে দিত, তাহলে আজকে মুসলমানরাও তো আজকে পাথর না ছুঁড়ে
কলম নিয়ে ভালো করে পড়াশোনা করতে পারতো। এটা আমি সবার ক্ষেত্রে বলছি না, আমাদের দলের রাজ্য সভাপতি খুব পরিষ্কার বলে দিয়েছে যে মুসলমান ভোট দিক চাই না দিক বিজেপি ক্ষমতায় আসছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, যে যেই মুসলমানরা আজকে আমাদের দেশের মুসলমান, যারা আমাদের দেশের জন্য রক্ত ঝরিয়েছে, আজকে তাদের যারা বংশ পরম্পরায় রয়েছে, তাদের যারা উত্তরাধিকারী, তারা একবার ভালো করে দেখুন আজকে এই গোটা পশ্চিমবঙ্গের জেলে কাদের সংখ্যা সব থেকে বেশি। এই পশ্চিমবঙ্গে মারছে মুসলমান, এই পশ্চিমবঙ্গে মরছে মুসলমান, এই পশ্চিমবঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়েছে মুসলমান। তো এই সমস্ত বিষয়টা দেখবার পরে আমার মনে হয় মুসলমান সম্প্রদায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আর বিশ্বাস করবেন না। তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে শেষ মরণ কামড় দিয়েও যদি আমি বাঁচাতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মাঠের ভেতর দেখতে চান না। পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে আমরা এবার রেফারি, আপনি যতই পা ভেঙে আসুন, যতই হাত ভেঙে আসুন, যতই নাক ভেঙে আসুন, আপনাকে ফার্স্ট 11 কেন, আপনাকে গোলের তলায়ও রাখা হবে না, আপনাকে রিজার্ভ বেঞ্চেও রাখা হবে না, আপনি থাকবেন সাইড লাইনের ধারে, দর্শক আসনে দরকার পড়লে বসবেন। মাঠটা এবার বিজেপির মাঠ, মাঠটা এবার ডেভেলপমেন্টের মাঠ। কেন্দ্রীয় বাহিনীকে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছেন। এবার নকশাল বাড়ি থেকে তিনি বললেন, কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখাতে আসে, বাড়ির মহিলাদের বলছি ঘরে যা থাকে রান্না বান্না করেন তো, জানেন কি থাকে ঘরে, সেগুলো নিয়ে বেরিয়ে আসবেন। কোন কেন্দ্রীয় বাহিনীকে এইসব কথা বলে কেন্দ্রীয় বাহিনীর নামে লাভ নেই। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের সাথে আপনি কেন্দ্রীয় বাহিনীকে মিশিয়ে ফেললে হবে না। কেন্দ্রীয় বাহিনী দেশকে সুরক্ষিত রাখে, দেশের সুরক্ষাকে নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী। এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ওই আমাদের ধর্মতলা থেকে একটু এগিয়ে গিয়ে আর্মি অধ্যুষিত এক এলাকায় এই মমতা বন্দ্যোপাধ্যায়রা যারা রাজেশ তাপসকে খুন করেছিল, ওই বাংলা ভাষা নিয়ে তারা ভাষা বাঁচাও না, ভাষার অপমান হচ্ছে এই নিয়ে তারা সভা তৈরি করেছিলেন। তখন তাদের বাঙালি প্রেম জেগে উঠেছিল। তারপর আমরা কি দেখলাম, নির্ধারিত সময় অবধি যা টাইম বাউন্ডেশন ছিল তার থেকে ক্রস করে যাওয়ার পর বিএসএফ যখন সেই সভা মঞ্চ মানে ওই প্যান্ডেলটা খুলে দিল, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বললো আমায় থেকে 200 সেনা পালিয়ে গিয়েছে। তা নিয়ে পাকিস্তানের মোচ্ছাব হচ্ছে। পাকিস্তান বলছে বাবা মমতা বন্দ্যোপাধ্যায় তো আমারই লোক। এই জন্যই বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য খুব ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় না, ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় না। ওই কিছু নেতারা আছে যারা টিকিট পেয়েছে বা যারা দীর্ঘ 14 বছর তৃণমূলের জন্য আনুগত্য পোষণ করেছে, শেষ বেলায় এসে টিকিট পেয়েছে, তাদেরও জীবনটাকে ডোবালো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ডুবলো। তার থেকে যারা টিকিট পায়নি তারা হয়তো পরবর্তীকালে বলতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিশাপ ছিল। সবটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় ডোবালো। যেখানেই নতুন মুখ সেখানেই মানুষের বিক্ষোভ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমরা অত চিন্তা ভাবনা করছি না। আমরা এখন চিন্তা ভাবনা করছি দলের মধ্যে যে নতুন সরকার এলে মানুষের স্বার্থে আমরা কি কি করতে পারবো। আমরা এখন রূপরেখা ঠিক করছি। আমরা এখন জয় নিয়ে পরাজয় নিয়ে ভাবছি না। বিজেপির জয় নিশ্চিত, বিদায় ঘন্টা আর পরাজয়ের বাঁশি। হ্যাঁ, ওই যে কৃষ্ণকলি আমি তারে বলে গান করছেন না একজন গায়িকা, ওরকম মানুষ গান করছেন যে আমরা বিদায়ের বাঁশি শুনতে পাচ্ছি। তৃণমূলের বিদায় আসন্ন, 26-এর বিধানসভা নির্বাচন, তৃণমূলের বিসর্জন। আইপ্যাক মামলায় যেখানে প্রশাসনের প্রধানের বিরুদ্ধে অভিযোগ, সেখানে কপিল সিব্বল দাবি করেছেন যে রাজ্যের প্রশাসন যাতে সেটা তদন্ত করে। একজন আইনের ছাত্র হিসেবে কিভাবে দেখছে বিষয়টা? না আরেকবার বলুন, আমি ঠিক বুঝলাম না। কপিল সিব্বল তিনি দাবি করেছেন সুপ্রিম কোর্টে যে রাজ্য মানে আইপ্যাকের গোটা বিষয়টা তো রাজ্যের বিষয়, তাই রাজ্যের প্রশাসন যাতে সেটা তদন্ত করে, বাইরের কেন্দ্রের প্রশাসন নয়। তা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। কে কি আইপ্যাক ব্যাকপ্যাক এদের নিয়ে যারা উদ্গ্রীব তারা এই বিষয়টা দেখুক। আর দেখুন, খুব পরিষ্কার কথা হচ্ছে, আপনি কপিল সিব্বলকে নিয়ে কথা বলছেন কেন বলছেন? মানুষ কপিল সিব্বলকে দেখতে চায় না। ওই আমরা ছোটবেলায় সেন্টার ফ্রেশ চুইংগামের অ্যাড দেখতাম, আগামী দিন কপিল সিব্বল ওই অ্যাড করবে লা 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 এরকম ভাবে। কপিল সিব্বল মানুষের স্বার্থে নেই।
এরা হচ্ছে ভারতবর্ষের স্বনামধন্য আইনজীবী ঠিক, কিন্তু সার্কাসের জোকার আর মানে বিচার ব্যবস্থার জোকার, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এরকম কিছু জোকার মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, এদেরকে মানুষ বিশ্বাস করে না। এরা দীর্ঘ দিন ধরে মানুষকে বঞ্চিত করে গেছে। এই কপিল সিব্বল, এই অভিষেক মনু সিংভি, এদের জন্য লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচা করেন মমতা ব্যানার্জি, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারেন না। এদের জন্য কোটি কোটি টাকা খরচা করেন, কিন্তু 7th পে কমিশন করতে পারেন না। চাপে পড়ে 6th পে কমিশন করেছিল, না তো সেটাও হতো না। তো কেন বেকার এদের নিয়ে কথা বলছেন? আর আমি আইনের ছাত্র হয়ে যদি আমায় দিনের শেষে পড়াশোনা করে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োগ্রাফি পড়তে হয়, তাহলে আমি ওরকম আইনের ছাত্র নাহাই হলাম, আর পশ্চিমবঙ্গের মানুষ আমায় সংবাদ মাধ্যমে নাহাই দেখলো। আমার দরকার নেই। তারা যা করছে এটা তাদের বিষয়, আভ্যন্তরীণ ব্যাপার। ব্যাকপ্যাক যা করবে ঘরের মধ্যে করুক। আমরা এইটুকু বিশ্বাসী, 4 মে এই আইপ্যাক বলুন আর প্যাক বলুন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, সব শুদ্ধ বিসর্জন হতে চলেছে। একটা শেষ প্রশ্ন করব, একদম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন 60,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে জেতাতে হবে। দেখুন, 60,000 কেন? ওনাদের হাতে যে অনুপ্রবেশকারী আছে, উনি বলতে পারতেন 6 কোটি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। বিষয়টা বুঝুন, ভবানীপুর কেন্দ্রে টোটাল 47,000 ভুয়ো ভোটার পেয়েছি আমরা, খুঁজে বার করেছে ইলেকশন কমিশন। তো যেখানে 47,000 ভুয়ো ভোটারকে নিয়ে মানে তৃণমূলের দলনেত্রীকে জিততে হয়, যে যার মধ্যে কিছু আফগানিস্তানের ভোটার থাকে, সেই কেন্দ্র থেকে 60,000। উনি কড়া বার্তা দিতে পারেন, উনি কাউন্সিলরদের কড়া বার্তা দিতে পারেন, ইয়েদের মানে সমস্ত তাদের সর্বশক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু তাতেও লাভ হবে না। শুভেন্দু অধিকারী ভবানীপুর জিতছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন? উনি মাঝে মাঝে বলেন না, আমি কাউকে কোথাও দেখবেন না, আমি 294টা কেন্দ্রের প্রার্থী। উনি ভবানীপুর কেন? ওনাকে গোটা পশ্চিমবঙ্গ থেকে বিসর্জন দেওয়া হবে। ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতছে, এবং তার সাথে সাথে আমাদের দিকে দিকে যে সমস্ত প্রার্থীরা আছে তারা সকলেই জিতবেন। এই মুহূর্তে আমরা ফিগার বলতে পারছি না, কিন্তু মানুষ বলছে সমস্ত প্রত্যাশার বুক চিরে একটা কমফোর্টেবল মেজরিটি নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে 4 মে 2026 আনুষ্ঠানিকভাবে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে।